প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হুমায়ুনের সভা বানচালের চেষ্টা করছে তৃণমূল, অভিযোগে সাসপেন্ডেড তৃণমূল নেতা। মমতার মুখ মিলে গেল হিটলারের সাথে, একনায়ক ভিত ক্যাপশনে বঙ্গ বিজেপির পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। এই এসআইআরের খসড়া তালিকা কিভাবে দেখবেন, আপনার নাম রয়েছে কিনা। টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়া, আর যারা পেলেন দেখতে, আদতে ঠিক কত টাকার লেনদেন হয়েছে জল এবার আদালতে। বিজেপির এমন কেউ জন্মাননি যে আমাকে হারাবেন, আত্মবিশ্বাসী ফিরহাদ। মমতার মুখ মিলে গেল হিটলারের সাথে, একনায়ক ভিত ক্যাপশনে বঙ্গ বিজেপির পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। দোষী সাব্যস্ত 3 অভিযুক্ত। তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে ফের গ্রেপ্তার, জামিন পাওয়া বাপি, সাজা ঘোষণা কবে। শীতের দাপটে কাঁপছে বাংলা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট। নিখোঁজ নাবালিকার খোঁজে নেমে 11 জনকে উদ্ধার করল পুলিশ, বারাসাতের বুকে বিরাট চক্র। 2002 সালে যাদের নাম নেই তাদেরও আর ভয় নেই, ফোনে আসতে শুরু করে বিশেষ মেসেজ। হুমায়ুনের ভুল বদল, বহরমপুরে সভা বাতিল হলেও 22শে ডিসেম্বরেই নতুন দল ঘোষণা। হাসিনাকে ঘিরে ঢাকার অভিযোগ খারিজ করে কড়া বার্তা দিল্লির। কেরলে টার্গেট 10, পুরো ভোটে জয় পেতেই দাক্ষিণাত্যের স্বপ্ন দেখা শুরু বিজেপির। ইন্ডিগো বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা শুনতে চাইল না শীর্ষ আদালত, যেতে বলল দিল্লি হাইকোর্টে। 26শে জিতলে কলকাতায় ফের মেসি, শুভেন্দুর আশ্বাসে তৃণমূলের কটাক্ষ, মণ্ডল সভাপতি মনে করেন। পিতা বা স্বামীর নাম আর নয়, আধার কার্ডে বড় পরিবর্তন, জানুন কি আসছে নতুন রূপে। গীতা পাঠের পর এবার মুসলিমদের বিশ্ব ইজতেমা বাংলায়, সুষ্ঠুভাবে করুন নির্দেশ মমতার। ভিআইপি কালচার চলবে না, বড় বার্তা মমতার। দিল্লিতে প্রিয়াঙ্কা সাক্ষাতে পিকে, বিহার বিপর্যয়ের পর দিল্লিতে কি অঙ্ক কষছেন ভোটকুশলী। 2 জেলা থেকে 10 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, চমকে উঠছে পুলিশ। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আগামী 22 তারিখ নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। আগেই তিনি জানিয়েছিলেন বহরমপুরের টেক্সটাইল মোড়ের কাছে মঞ্চ করে সেখান থেকে নিজের দল ঘোষণা করবেন। তবে এবার সেখানে তৃণমূল সভা করবে বলে জানিয়েছে। এবার এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন হুমায়ুন। এদিন হুমায়ুন বলেন, 22শে ডিসেম্বর বহরমপুর জেলার তৃণমূলের সভাপতি বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে একটি সভা করবেন বলে অনুমতি নিয়েছেন। কি কারণে অনুমতি নিয়েছেন, কি সভা করবেন সেটা এখন কিছু বলছি না। এরপর তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছি সভাস্থলের, ততক্ষণ আর সামনে বলছি না। তবে বহরমপুরে যা যানজট হয় সেই বিষয়টি ভেবে সভা অন্যত্র করার চিন্তা ভাবনা রয়েছে। হুমায়ুন বলেন, 22 তারিখের সভা হবে, আমি যা আশা করেছি তার থেকে বেশি লোক হবে। অন্যান্য জেলা থেকেও আমার সঙ্গে যোগাযোগ করছে। এরপরই তিনি অভিযোগ করে বলেন, তৃণমূলের জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের উপর আমার কোনো ক্ষোভ ছিল না। আমার জেলার নেতৃত্বরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারাই এখন আমার সভার বানচাল করার চেষ্টা করছে। এখানে উল্লেখ্য, বাবরি মসজিদ নিয়ে আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল হুমায়ুনের। তৃণমূল তাকে সাসপেন্ড করে, এরপর নতুন দল ঘোষণা করেন তিনি। আগামী 22শে ডিসেম্বর তার দল তৈরি হবে বলে জানান। সেই মতো বহরমপুরের টেক্সটাইল মোড় বেছে নেন তিনি। আগামী বছরই বিধানসভা নির্বাচন, তার আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। শাসক এবং বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম রাজ্য। আর এই আবহেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই নতুন বিতর্কে আগুনে ঘি ঢালল বিজেপির রাজ্য শাখা। সমাজ মাধ্যমে বিজেপির এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে একনায়ক বলে কটাক্ষ করা হয়েছে। পোস্টে মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ছবি জুড়ে দেওয়া হয়েছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, একনায়ক ভিত। বিজেপির এই পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। এর আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ টানটান ছিল। ফুটবল তারকা লিওনেল মেসির বহুল আলোচিত G20 সফরকে ঘিরে কলকাতার স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে চরম অব্যবস্থার কারণে মেসি মাত্র 10 মিনিট মাঠে থেকে তারপরেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। অনেক দর্শক মোটা টাকা দিয়ে টিকিট কেটে এসেও হতাশ হয়েছেন, যা
ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটার পর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চান এবং তিনি বলেন এই ঘটনা অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত। তবে বিজেপির তরফে এই ক্ষমাকে কুমিরের কান্না বলে কটাক্ষ করা হয়। তাদের দাবি, ঘটে যাওয়া এই ঘটনা বাংলা এবং ফুটবলের মর্যাদাকে অপমান করেছে। কংগ্রেসও এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছে। যদিও শাসক দল নিজেদের দায় এড়িয়ে গিয়ে জানিয়েছে যে পুরো অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হয়েছিল। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের সরাসরি কোনো ভূমিকা ছিল না। এদিকে মেসির ভারত সফরের উদ্যোক্তা সংস্থার কর্তা শতদ্রু দত্তকে এই ঘটনার জেরে গ্রেপ্তারও করা হয়েছে। রবিবারই তাকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। যুবভারতী কাণ্ডের জল গড়ালো আদালতে। কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা দায়ের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারই এই মামলার শুনানি। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য মামলার জন্য আবেদন করেন। সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনার রাজ্য সরকারের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। দুটি মামলা দায়ের হয়েছে। শনিবার মেসি দর্শন নিয়ে রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিয়েছিল স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালান উত্তেজিত দর্শকরা। একাধিক অনাকাঙ্ক্ষিত ছবিও ধরা পড়ে। কেউ ভাঙা চেয়ার, টব, কার্পেটও পর্যন্ত কাঁধে তুলে নিয়ে যাচ্ছিলেন। তারাই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন কেউ 10,000, কেউ 5,000 টাকার টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখতে। আদালত জানতে চায় আদতে টিকিট মূল্য কত ধার্য করা হয়েছিল, কেন এক এক রকমের টিকিট। আগেই এই ঘটনা ক্যাগের তদন্ত দাবি ওঠে। পাশাপাশি এটাও পরে জানা যায় বেশ কিছু সংখ্যক অনুরাগী মেসির সঙ্গে কলকাতার নামী হোটেলে দেখা করতে গিয়েছিলেন। সেটাও কেন হলো, কত টাকার লেনদেন হয়েছিল, সে সব নিয়েই আদালতে মামলা দায়ের হয়। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। তবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন তারা এই তদন্ত কমিটি মানেন না, কারণ এই তদন্ত নিরপেক্ষ হবে না। সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেছেন পাড়ার লোককে রেখে তদন্ত কমিটি নয়, বর্তমান বিচারপতিকে রেখে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত করা উচিত। এদিকে দর্শকদের টাকা ফেরত দিতেও উদ্যোগী হয়েছে সরকার। পাশাপাশি আয়োজক শতদ্রু দত্তকে এসএফআইওর আওতায় এনে তদন্তের আর্জি জানিয়েছেন আইনজীবী। এসআইআর আবহে সবথেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মতুয়ারা। তাদের আশ্বস্ত করেছেন মতুয়া মহাসংঘের সভাধিপতি শান্তনু ঠাকুর। তিনি আশ্বাস দিয়েছিলেন নাগরিকত্বের আবেদন করলেই সেই ডকেট নাম্বার দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া যাবে। আর সে কারণেই ঠাকুরনগরে দূর দূরান্ত থেকে মানুষ এসে নাগরিকত্বের আবেদন করেন। হিন্দুত্বের কার্ড করার জন্য লাইন দিতে শুরু করেন। ঠাকুরবাড়ির ক্যাম্পে ভিড় হতে থাকে হাজার হাজার মানুষের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ জানিয়ে দেয় নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। অর্থাৎ প্রথমে নাগরিক হতে হবে, তারপরই তারা ভোটাধিকার পাবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তড়িঘড়ি সার্টিফিকেট আসতে শুরু করেছে। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে রাতারাতি হাজার হাজার মানুষের মোবাইলে মেসেজ এসে সার্টিফিকেট আসার। এর মধ্যে অনেকে 2002 সালের নাম নেই, তারা আর ভয় পাচ্ছেন না। সার্টিফিকেট পাওয়া এক পৌরা দুলালী মণ্ডল বলেন, হাতে পাচ্ছিলাম না বলে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখন হিয়ারিংয়ে ডাকলে তো আর কোনো সমস্যা নেই, এটা দেখিয়ে দিলেই ভোটার লিস্টে নাম উঠে যাবে। তারই স্বামী মানিক কুমার মণ্ডল বলেন, এখানে আমার বাবা মায়ের নাম ছিল, আমি সেটা দেখিয়েই আবেদন করেছি। বিএলও আমাকে বলেছেন হয়তো আমার হিয়ারিং হবে না, তারপরও কোনো সমস্যা হবে না, কারণ এখন সার্টিফিকেটটাও রয়েছে। তবে আমার স্ত্রীর 2002 সালের নাম ছিল না, এখন ওর সার্টিফিকেট রয়েছে। মতুয়া মহাসংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন, এটা সত্যি, যারা আবেদন করেছিলেন গত পরশু রাতে তাদের অনেকের কাছেই মেসেজ এসেছে। আমরা জেনেছি 3,500 ফাইল আধিকারিকরা ছেড়ে দিয়েছেন যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছি, এখনও 10% পাননি। সেক্ষেত্রে তো সংশয় রয়েছে, কেন্দ্র সরকার এই সার্টিফিকেট যাতে তাড়াতাড়ি ছাড়ে সেটারই আবেদন রয়েছে। বরং স্বস্তি পাচ্ছেন, কারণ তাদের কাছে নাগরিকত্বের কার্ড রয়েছে। কেউ আবার আনন্দের সাথে একটু কষ্ট পাচ্ছেন, বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কষ্ট পাচ্ছেন। কিন্তু নাগরিকত্বের আবেদন করেছেন লক্ষ লক্ষ মানুষ। এত স্বল্প সময়ে এই লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্বের সার্টিফিকেট পৌঁছে দেওয়া সম্ভব কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। নাগরিকত্ব সংশোধন আইনে স্পষ্টতই বলা হয়েছে,
সুনির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সে বিষয়েও সুনির্দিষ্ট কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। অর্থাৎ এই জাতিগত শর্ত যদি মানা হয় তাহলেই তারা নাগরিকত্ব পাবেন। স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলি যতক্ষণ না যাচাই হচ্ছে, যতদিন তাদের আবেদন বিচারাধীন থাকছে ততদিন তারা ভারতের নাগরিক হিসাবে কখনো গণ্য হচ্ছে না। অবশেষে দক্ষিণে জয়ের পথ খুলছে। কেরলের স্থানীয় নির্বাচনে তিরুঅনন্তপুরমে ঐতিহাসিক জয় বিজেপির। 5 দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল গেরুয়া শিবিরের। এরপরেই বিধানসভায় আরও আসন জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে মোদি শাহ জুটি। জানা গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে 140 আসনের মধ্যে অন্তত 10 আসন জয়ের স্বপ্ন দেখছে তারা। স্থানীয় নির্বাচনের সাফল্যই এর পেছনে মূল কারণ বলে জানা গিয়েছে। যদিও কেরল বিধানসভায় এই মুহূর্তে কোনো বিধায়ক নেই তাদের। 45 বছর ধরে এলডিএফ শাসিত তিরুঅনন্তপুরম সিটি কর্পোরেশন জয়লাভের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাজ্য বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখরকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। মোদী তাকে জানিয়েছেন তিনি দ্রুত রাজধানী শহর এবং বিকশিত কেরলের জন্য বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করতে তিরুবনন্তপুরম সফর করবেন। বামপন্থীদের হাত থেকে তিরুবনন্তপুরম কর্পোরেশন ছিনিয়ে নেওয়ার পরে উচ্ছ্বসিত চন্দ্রশেখরের আনন্দ আরও বেড়েছে মোদীর ফোন পেয়ে। তিনি বলেন, মোদীজি মনে করিয়ে দেন কিভাবে 1987 সালে আহমেদাবাদের স্থানীয় নির্বাচনে বিজেপি জয়লাভ করে। সেখান থেকেই দল ধীরে ধীরে এগিয়ে যায়। নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা গিয়েছে 2020 সালের স্থানীয় সংস্থা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 1597টি ওয়ার্ডে জয় পায়। এবারের নির্বাচনে তারা 1919টি ওয়ার্ডে জয় পেয়েছে। 2020 এই জয় মোট 19টি পঞ্চায়েত জেতে। সেই সংখ্যা এবার বেড়ে 26টি হয়েছে। তিরুবনন্তপুরম কর্পোরেশন ছাড়াও ত্রিপুনিথুরা এবং পালকাররা পৌরসভা জেতে এনডিএ। কিন্তু কোল্লাম, কোচি, ত্রিশূর, কোঝিকোর এবং কান্নুরের সাফল্য ধরে রাখতে পারেনি তারা। এনডিএ 941টির মধ্যে মাত্র 26টি গ্রাম পঞ্চায়েত জিতেছে। রাজ্য নেতৃত্বকে এই জয়কে কাজে লাগাতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে তিরুবনন্তপুরম, পাথানামতিত্তা, ত্রিশূর, পালাক্কাড়, কোঝিকোর এবং কাসারগোড় জেলায় তাদের শক্ত ঘাঁটি ছাড়াও আরও কয়েকটি আসন জেতার চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে মোট 1199টি স্থানীয় সংস্থার মধ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ 4টি কর্পোরেশন, 54টি পুরসভা, 7টি জেলা পঞ্চায়েত, 79টি ব্লক পঞ্চায়েত এবং 505টি গ্রাম পঞ্চায়েত জিতেছে। অন্যদিকে এলডিএফ একটি কর্পোরেশন, 28টি পৌরসভা, 7টি জেলা পঞ্চায়েত, 63টি ব্লক পঞ্চায়েত এবং 340টি গ্রাম পঞ্চায়েত জিতেছে। অন্যদিকে এনডিএ একটি কর্পোরেশন, 2টি পৌরসভা এবং 26টি গ্রাম পঞ্চায়েত জিতেছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্য বিজেপির বৃদ্ধির জন্য দায়ী এলডিএফের নীতি। বিহার নির্বাচনে লজ্জার হারের পর নয়া অঙ্ক কষতে শুরু করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোর। জানা যাচ্ছে গত সপ্তাহের সম্প্রতি কংগ্রেস সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন পিকে। সোনিয়া গান্ধী 10 জনপথের বাসভবনে দেখা হয়েছিল দুজনের। প্রায় ঘণ্টা খানেক ধরে আলোচনা হয় তাদের মধ্যে। আলোচনার বিষয়বস্তু জানা না গেলেও এই ঘটনা জাতীয় রাজনীতিতে জল্পনা তৈরি করেছে। সোমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধীকে এই সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি তিনি। বলেন, এটাও কি খবর? প্রিয়াঙ্কা বিষয়টি নিয়ে জলঘোলা করতে না চাইলেও এই সাক্ষাৎকে মোটেও সামান্য হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। কারণ কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক প্রশান্ত কিশোরের। 2021 সালে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ছেড়ে দেওয়ার পর কংগ্রেসে যোগ দিয়েছিলেন পিকে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে 2022 সালে কংগ্রেসের ভোটকুশলীর দায়িত্ব পালন করেন তিনি। তার হাত ধরেই তৈরি হয় লোকসভার লড়াইয়ের নীল নকশা। যদিও পরে সেই সম্পর্ক ইতি টানেন বর্তমান জনসুরজ প্রধান এহেন পিকের। প্রিয়াঙ্কার সঙ্গে এই সাক্ষাতের পর রাজনৈতিক মহলের অনুমান, বিহার থেকে শিক্ষা নিয়ে এবার হয়তো পুরনো দলে ফিরতে পারেন ভোটকুশলী। আনুষ্ঠানিকভাবে এই বৈঠক নিয়ে কংগ্রেস বা পিকের দল কেউই মুখ খোলেনি ঠিকই, তবে বৈঠকের বিষয় অস্বীকার করেনি কেউই। স্বাভাবিকভাবেই এই ঘটনা জাতীয় রাজনীতিতে এক নয়া সমীকরণ উস্কে দিচ্ছে। রাজনৈতিক মহলের অনুমান, বিহার নির্বাচনে ব্যর্থ হওয়ার পর এবার নয়া সমীকরণ তৈরি করতে চান প্রশান্ত কিশোর। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জনসুরজের জোটের অঙ্ক সামনে আসতে শুরু করেছে। রাজনৈতিক দল গড়ে নিজের ব্যর্থ হলেও ভোটকুশলী হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পিকের। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিহারের জমি শক্ত করার বিনিময়ে দেশের বাকি রাজ্যে কংগ্রেসের ভোটকুশলী দায়িত্ব পালন করতে পারেন পিকে। অনুমান যাই হোক না কেন, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে পিকে যে
অঙ্ক কষছেন সে বিষয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল। এবারের বিহার নির্বাচনে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় পিকের দল জনসুরজ পার্টি। একটিও আসন জিততে পারেনি। তাদের 238 জন প্রার্থীর মধ্যে 236 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কংগ্রেসের হালও অতীব খারাপ। 243টি আসনের মধ্যে 61টিতে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 6টিতে জয় পেয়েছে তারা, যেখানে 2020 সালে এই সংখ্যা ছিল 19টি। এই অবস্থায় পিকে কংগ্রেসের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে চাইছেন বলে অনুমান করা হচ্ছে। একদিনে 2 জেলা থেকে 10 কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। সোমবার মালদহে 5 কোটি টাকার ব্রাউন সুগার সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আবার এদিনই নদিয়ার পলাশী থেকে 5 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার হয়েছে 2 জন। একদিনে 10 কোটি টাকার মাদক বাজেয়াপ্তর ঘটনায় শোরগোল পড়েছে। এদিন মালদহের ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদহ শহরের কুলিপাড়া এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে এক মহিলা সহ 5 জনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 5 কেজি 808 গ্রাম ব্রাউন সুগার। জানা গিয়েছে ধৃতরা কালিয়াচক এবং ইংরেজবাজারের বাসিন্দা। ধৃতদের নাম শামিউল্লাহ মমিন, জাবিউল্লাহ মমিন, মাসুম শেখ, সাদিকুল মমিন এবং পিঙ্কি মাহাতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা ব্রাউন সুগার নিয়ে পাচারের জন্য জমায়েত হয়েছিল। তার আগেই তাদের গ্রেপ্তার করা হবে। তবে ধৃতরা এই ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করছিল তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এদিন নদিয়ার জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। অভিযান চালিয়ে কালীগঞ্জের পলাশী পাঁচখেলা এলাকা থেকে প্রায় 5 কেজি 64 গ্রাম হেরোইন সহ 2 জনকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, সোমবার মুর্শিদাবাদের বহরমপুরের দিক থেকে পাচারের জন্য এই বিপুল পরিমাণ হেরোইন পাঁচখেলা এলাকায় নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ একটি স্করপিও গাড়িকে ধাওয়া করে পাঁচখেলা এলাকায় ধরে ফেলে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ হেরোইন, পাশাপাশি 11,640 টাকা নগদ। একটি স্করপিও গাড়ি ও 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি দেবাশিস চট্টরাজ, কালীগঞ্জ জয়েন্ট বিডিও সহ কালীগঞ্জ থানার পুলিশ।